সানডে সাসপেন্সে মনোজ সেনের শিকার গল্পটা শোনার পর মানে বেশ কিছু জিনিস মাথায় ঘুরছে। তো আজ আমরা সেই গল্পের আরেকটু গভীরে যাব। হ্যাঁ, গল্পটা কিন্তু অসাধারণ। মানে এটা শুধু একটা একটা চুরির গল্প নয়, এর মধ্যে অনেকগুলো স্তর আছে। একদম। বাইরে থেকে দেখলে তো মনে হবে একটা ক্লাসিক ক্রাইম থ্রিলার। একজন ধুরন্ধর অপরাধী, এক ধনী বিধবা আর একটা অমূল্য মূর্তি। কিন্তু গল্পটা যত এগোতে থাকে তত বোঝা যায় যে আসল লড়াইটা কিন্তু ওই সিন্দুকের চাবি নিয়ে নয়। লড়াইটা আসলে মানুষের মনের ভেতরের অন্ধকার আর বিশ্বাসের জগৎ নিয়ে। ঠিক। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই। আমাদের লক্ষ্য তো শুধু ঘটনাগুলো বলে যাওয়া নয়, তাই না? না, একদমই না। আমরা চেষ্টা করব চরিত্রগুলোর মাথার ভেতরে ঢুকতে, বোঝার চেষ্টা করব কেন তারা যা করেছে তা করেছে। বিশেষ করে পূর্ণেন্দু, মানে এত বুদ্ধিমান একজন অপরাধী, সে কিভাবে এমন একটা অবিশ্বাস্য ফাঁদে পা দিল? আর তিলোত্তমা, ওই শান্ত মহিলার ভেতরে ঠিক কি লুকিয়েছিল? আচ্ছা, চলুন তাহলে গল্পের মঞ্চটা দিয়ে শুরু করা যাক। গল্পের কথক তো পূর্ণেন্দু, যাকে সবাই ডাকে বিদ্যাসাগর। অপরাধ জগতে থেকেও MA পাস, তাই এই নাম আর কি। হ্যাঁ, আর সে তার গুরু বড়বাবুকে প্রায় দেবতার মতো দেখে। এই সম্পর্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ পূর্ণেন্দুর সব কাজের পেছনেই বড়বাবুর দর্শনটা কাজ করে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে শুরুতে। গল্পের প্লটটা তো চালু হচ্ছে বড়বাবুর বডিগার্ড হায়দারের মৃত্যু দিয়ে। হ্যাঁ, যাকে গরিলা বলা হতো। ঠিক। বদন ঘোষ রোডের ওই রাজবাড়ির ছাদ থেকে তাকে কেউ ফেলে দিয়েছে। হায়দার যখন ব্যর্থ হলো তখন বড়বাবু পাঠালেন পূর্ণেন্দুকে প্রেমিক সাজিয়ে। এই প্ল্যানটাকে একটু বেশি সিনেম্যাটিক বা অবাস্তব মনে হয় না? মানে একজন পেশাদার অপরাধী কি সত্যি এমন পরিকল্পনা করে? খুব ভালো একটা পয়েন্ট। আর এখান থেকেই বোঝা যায় বড়বাবু কোনো সাধারণ অপরাধী নন। উনি একজন সাইকোলজিস্ট। ঠিক নয়, মানসিক। মানসিক? হ্যাঁ। তিলোত্তমা রায়চৌধুরীকে বাইরে থেকে আক্রমণ করা যাবে না, তার মনের ভেতরে ঢুকতে হবে। তাই তিনি তার সেরা অস্ত্রটা ব্যবহার করলেন, পূর্ণেন্দু, যার তনু পটানোর একটা বিশেষ ক্ষমতা আছে। অর্থাৎ এটা আসলে ঝুঁকি ছিল না, এটা ছিল একটা ক্যালকুলেটেড সাইকোলজিক্যাল অ্যাট্যাক। একদম। লক্ষ্য শুধু অষ্টধাতুর বিষ্ণুমূর্তি বা তার বুকের ওই কৌস্তব মণিটা নয়। লক্ষ্য ছিল তিলোত্তমার মন, যে মনের সিন্দুকের চাবিটা সবসময় তার আঁচলে বাঁধা থাকে। আর সেই কাজের জন্য পূর্ণেন্দু যে প্রস্তুতিটা নেয় তা এক কথায় অসাধারণ। প্রায় 4 মাস ধরে নিজের ওপর অত্যাচার করে সে একটা জীবন্ত ট্র্যাজেডি হয়ে ওঠে। চুল দাড়ি বড় করে, রুক্ষ শরীর, ছেঁড়া জামা কাপড়। কিন্তু আসল অভিনয়টা তো ছিল তার বানানো অতীতের। হ্যাঁ, এই বানানো অতীতটা নিয়ে একটু কথা বলা যাক। গরিব স্কুলমাস্টারের ছেলে, বাবার মৃত্যু, বস্তিতে আশ্রয়, বোনের আত্মহত্যা, মায়ের মৃত্যু, স্ত্রীর উন্মাদ হয়ে গঙ্গায় ঝাঁপ, আর নিজের 8 বছরের জেল। মানে একটা মানুষের জীবনে এত ট্র্যাজেডি কি আদৌ বিশ্বাসযোগ্য? আমার তো মনে হয় তিলোত্তমার মতো একজন একা মানুষ ঠিক এটাই শুনতে চাইছিল। আচ্ছা। এই গল্পটা ওর সহানুভূতি জাগানোর জন্য একটা নিখুঁত অস্ত্র ছিল। কারণ একজন দুঃখী মানুষ তো আরেকজন দুঃখী মানুষের কষ্ট সবচেয়ে ভালো বোঝে, তাই না? পূর্ণেন্দু শুধু করুণা ভিক্ষা করেনি, সে তিলোত্তমার একাকিত্বের সঙ্গে নিজের একাকিত্বকে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে। ঠিক। এটাই ছিল তার পাতা ফাঁদের প্রথম ধাপ। কিন্তু সে তো শুধু করুণার পাত্র হয়ে থাকেনি। আমার মনে হয় সে 4টে অস্ত্র ব্যবহার করেছিল: করুণা, বুদ্ধি, শরীর আর শিল্প। হ্যাঁ। আপনার কি মনে হয় এই 4টের মধ্যে কোনটা তিলোত্তমার মতো একজন ধার্মিক বিধবা মহিলার ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল? অনেকেই হয়তো বলবে শারীরিক আকর্ষণ, কারণ গল্পে তো সেটার বেশ জোরালো ইঙ্গিত আছে। ভোরবেলা বাগানে খালি গায়ে মাটি কোপানোর সময় তিলোত্তমার ওই ক্ষুধিত বাঘিনীর মতো তাকিয়ে থাকা, বর্ণনাটা খুব স্পষ্ট। কিন্তু আমার মনে হয় আসল চালটা ছিল বুদ্ধিমত্তার প্রদর্শন। মন্দিরে পুরোহিতের সংস্কৃত উচ্চারণে ভুল ধরাটা। ঠিক তাই। ওই এক মুহূর্তে পূর্ণেন্দু আর মন্দিরের বারান্দায় বসে থাকা একজন সাধারণ ভিখারি রইল না। সে নিজেকে তিলোত্তমার সমকক্ষ প্রমাণ করল, এমনকি ইন্টেলেকচুয়ালভাবে তার চেয়ে উন্নতও প্রমাণ করল। একজন মহিলা যিনি নিয়মিত লাইব্রেরিতে বই পড়েন, তার কাছে এই বুদ্ধির প্রদর্শনটা শারীরিক আকর্ষণের চেয়ে অনেক বড় প্রলোভন। আমার আবার একটু অন্যরকম মনে হয়। তাই? কি রকম? আমার মতে
ওর সবচেয়ে বড় চাল ছিল ভোরবেলা ভৈরবীর আগে মীরার ভজন গাওয়াটা। ও হ্যাঁ, ওটা একটা মাস্টার স্ট্রোক, কারণ এটা সরাসরি তিলোত্তমার বিশ্বাসের জগতে আঘাত এনেছে। সে তার ধর্ম, তার একাকিত্ব, তার সকালের অভ্যাস সব কিছুর সঙ্গে নিজেকে জুড়ে দিয়েছে। এটা করুণা বা বুদ্ধির চেয়ে অনেক বেশি ইনসিডিয়াস একটা আক্রমণ। এটাও একটা দারুণ পয়েন্ট। আসলে পূর্ণেন্দু কোনো একটা অস্ত্রের ওপর ভরসা করেনি, সে একটা সম্পূর্ণ প্যাকেজ তৈরি করেছিল। আর এই প্যাকেজের সামনে একমাত্র বাধা ছিল বাড়ির ম্যানেজার দুর্গাশঙ্কর উপাধ্যায়। তার ওই সাবধানবাণী, অজ্ঞাত কুলশীল ব্যক্তিকে কখনো আশ্রয় দেবে না, এটা যেন গল্পের বিবেকের মতো কাজ করে। কিন্তু আবেগের স্রোতে সেই বিবেকও তো ভেসে যায়। ধীরে ধীরে লাইব্রেরি থেকে বই দেয়া নেয়ার ছলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, আর পূর্ণেন্দু নিশ্চিত হয়ে যায় যে শিকার তার জালে ধরা দিয়েছে। এখানেই বড়বাবুর সেই কথাটা মনে পড়ে, দুনিয়ায় এমন মেয়ে নেই যে প্রলোভন প্রতিরোধ করতে পারে। গল্পটা কি তাহলে এটাই প্রমাণ করতে চাইছে? এটা একটা দিক, কিন্তু তিলোত্তমার দিক থেকেও তো ভাবতে হবে। তার ওই শান্ত কঠিন ব্যক্তিত্বের আড়ালে একটা গভীর একাকিত্ব আর অতৃপ্তি ছিল। পূর্ণেন্দু হয়তো তার জীবনে একটা পরিবর্তনের সুযোগ নিয়ে এসেছিল। সে কি শুধু শিকার ছিল, নাকি সে নিজেও জেনে বা না জেনে এই জালে ধরা দিতে চাইছিল? এই মুক্তির আকাঙ্ক্ষাটাই হয়তো তাকে অন্ধ করে দিয়েছিল, আর সেই সুযোগটাই নেয় পূর্ণেন্দু। এক বৃষ্টির রাতে যখন সে নিশ্চিত যে তিলোত্তমা পুরোপুরি তার আয়ত্তে, সে তার আসল রূপ প্রকাশ করার জন্য তৈরি হয়। পাজামার তলায় ছুরি, পকেটে প্লাস্টার আর নাইলনের দড়ি। এই মুহূর্তের মানসিকতাটা খুব ভয়ঙ্কর। গল্পে লেখা আছে সে ভাবছিল তিলোত্তমাকে খুন করবে, নাকি হাত পা মুখ বেঁধে ফেলে রেখে যাবে, যাতে সকালে সবাই তাকে ওই অবস্থায় দেখে মজা পায়। ঠিক, মানে তার উদ্দেশ্য শুধু চুরি নয়, তার উদ্দেশ্য হলো এই মহিলাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, তাকে অপমানিত করা। আর সে যখন তিলোত্তমাকে বাহুবন্ধনে আবদ্ধ করে শোভাঘরের দিকে নিয়ে যাচ্ছে, তার মনে তখন চূড়ান্ত বিজয়ীর উল্লাস। সে প্রমাণ করে দিয়েছে যে বড়বাবুর কথাই ঠিক। আর ঠিক তখনই গল্পের আসল মোড়টা আসে। দরজায় আবির্ভূত হয় 3 বছরের এক শিশুকন্যা, শিখা। এই একটা দৃশ্য পুরো গল্পের জানরা বা ধরনটাই বদলে দেয়। ক্রাইম থ্রিলার থেকে গল্পটা সোজা ঢুকে যায় হরর বা প্যারানর্মাল জগতে। বিষয়টা আরও জটিল হয়ে যায় যখন তিলোত্তমা তাকে নিজের মেয়ে বলে পরিচয় দেয়। কিন্তু বড়বাবুর দেওয়া তথ্য অনুযায়ী তিলোত্তমার একটি ছেলে হয়েছিল যে 3 বছর বয়সে মারা যায়। আর সেটা প্রায় 7 বছর আগের ঘটনা। এই তথ্য আর শিখার উপস্থিতি, এই দুটোকে তো মেলানো অসম্ভব। এখানেই পূর্ণেন্দুর যুক্তির জগৎটা ভেঙে চুরমার হয়ে যায়। সে যা দেখছে তা তার অভিজ্ঞতার বাইরে। আর তারপর যা ঘটে তা তো পদার্থবিদ্যার সব নিয়মকে অগ্রাহ্য করে। একটা 3 বছরের শিশু অবলীলায় পূর্ণেন্দুর মতো একজন প্রাপ্তবয়স্ক শক্তিশালী পুরুষকে চুলের মুঠি ধরে দেয়ালে আছড়ে ফেলে। তার লুকিয়ে রাখা সব অস্ত্র, ছুরি, প্লাস্টার, দড়ি বের করে তিলোত্তমার সামনে ফেলে দেয়। এই ঘটনার পর তিলোত্তমার আর্তনাদটা আমার কাছে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে হয়। হ্যাঁ, সে শিখাকে উদ্দেশ্য করে কাঁদছে, তুই কেন এলি আজ? ও তো আমার কোনো ক্ষতি করতে আসেনি। তোর জন্য কি আমি একটু সুখের মুখও দেখতে পাবো না? এই কথাগুলোর মানে কি? এই আর্তনাদটা শুধু দুর্বলতা নয়, আমার মনে হয় এটা ওর জমে থাকা একাকিত্ব আর বঞ্চনার বিস্ফোরণ। এই কথাগুলো থেকে অনেক কিছু বোঝা যায়। 1, তিলোত্তমা হয়তো সত্যিই পূর্ণেন্দুর প্রেমে পড়েছিল এবং একটা নতুন জীবনের স্বপ্ন দেখছিল। আর 2, সে হয়তো পূর্ণেন্দুর আসল উদ্দেশ্য সম্পর্কে কিছুটা আঁচ করেছিল, কিন্তু তার একাকিত্ব তাকে সেই ঝুঁকিটা নিতে প্ররোচিত করেছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিখা তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে, অর্থাৎ এই রক্ষা কবচ তার নিজের নিয়ন্ত্রণে নেই। তাহলে কি শিখা ওর রক্ষা কবচ, কিন্তু সেই সাথে ও ওর কারাগারের রক্ষীও? একদম। সে তিলোত্তমাকে কোনোভাবেই তার একাকিত্বের জেল থেকে বেরোতে দেবে না। শিকারই শুধু শিকার করছিল না, শিকারও হয়তো ধরা দিতে চাইছিল। কিন্তু এই অতিপ্রাকৃত শক্তিটা সেই সম্ভাবনার দরজা চিরতরে বন্ধ করে দিল। গল্পের শেষে শিখা পূর্ণেন্দুকে টেনে নিয়ে বারান্দা থেকে শূন্যে ছুঁড়ে ফেলে দেয়। শীত যেভাবে হায়দারকে ফেলা হয়েছিল, আর পুড়তে পুড়তে পূর্ণেন্দুর শেষ চিন্তাটা ছিল সবচেয়ে অদ্ভুত। বড়বাবু তো মিথ্যে কথা বলেন না, বড়বাবু দেবতা। মৃত্যুর মুহূর্তে এই উপলব্ধি কেন? এটা নিয়ে অনেক রকম ব্যাখ্যা হতে পারে, তাই না? হ্যাঁ,
একটা সহজ ব্যাখ্যা হলো সে বুঝতে পারছে যে বড়বাবুর দেওয়া তথ্যই সত্যি ছিল। তিলোত্তমার সন্তান সত্যি 7 বছর আগে মারা গেছে। তার মানে সে যা দেখছে তা কোনো পার্থিব ঘটনা নয়, এক অতি প্রাকৃত ভ্রম। তাই সে তার চেনা জগতের শেষ ধ্রুবক মানে বড়বাবুর কথাকেই সত্যি বলে মেনে নিচ্ছে। আমার আবার অন্য একটা ব্যাখ্যাও মাথায় আসছে। বলুন। হতে পারে এটা তার সম্পূর্ণ মানসিক পরাজয়ের স্বীকারোক্তি। তার জগৎ ছিল যুক্তি, কৌশল আর অপরাধের। সেই জগতের ঈশ্বর হলো বড়বাবু। আচ্ছা। কিন্তু সে এমন এক অবিশ্বাস্য অযৌক্তিক শক্তির মুখোমুখি হলো যার কাছে তার সব কৌশল, সব বুদ্ধি হেরে গেল। তাই মৃত্যুর মুহূর্তে সে তার নিজের জগতের ঈশ্বরের কাছেই আশ্রয় খুঁজছে। এটাও একটা চমৎকার ব্যাখ্যা। এটা আসলে যুক্তিবাদী মনের সঙ্গে অতি প্রাকৃতির সংঘাত। যখন যুক্তি হেরে যায় তখন মানুষ তার সবচেয়ে পুরনো বিশ্বাসে ফিরে যায়। তাহলে গল্পটা আমাদের কয়েকটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কে এই শিখা? সে কি সত্যিই তিলোত্তমার মৃত সন্তানের আত্মা, নাকি তিলোত্তমার অবচেতন মনের এক ভয়ঙ্কর শক্তি যা তার তীব্র একাকিত্ব আর ট্রমা থেকে জন্ম নিয়েছে? একটা সাইকিক প্রজেকশন। আমারও দ্বিতীয় সম্ভাবনাটাকেই বেশি জোরালো মনে হয়। তিলোত্তমা যখন বলেছিল যে তার কোনো বিপদ হতেই পারে না, সে হয়তো সচেতনভাবে এই শক্তির কথা বলছিল না, কিন্তু তার অবচেতন মন জানত যে তার ভেতরে একটা রক্ষা কবচ আছে। এই শক্তিটা তার নিজেরই অংশ, কিন্তু এতটাই ভয়ঙ্কর যে সে নিজেও তাকে ভয় পায় এবং নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে শিখা নামটা নিয়েও নতুন করে ভাবতে হয়। পুরো গল্প জুড়ে আমরা পূর্ণেন্দুকে শিকারী আর তিলোত্তমাকে শিকার হিসাবে দেখি, কিন্তু শেষে এসে মনে হয় আসল শিকারী কে ছিল? পূর্ণেন্দুকে তিলোত্তমাকে শিকার করতে এসে নিজেই এক অশরীরী শক্তির শিকারে পরিণত হলো। অথবা বলা যেতে পারে আসল শিকারী ছিল ওই বাড়িটা, বা ওই বাড়ির ভেতরে জমে থাকা বছরের পর বছরের একাকিত্ব আর কষ্ট। একদম। যে কেউ সেই স্থিরতাকে ভাঙতে এসেছে সেই তার শিকারে পরিণত হয়েছে, সে হায়দার হোক বা পূর্ণেন্দু। পূর্ণেন্দুর ভুল ছিল, সে ভেবেছিল লড়াইটা তার আর তিলোত্তমার মধ্যে। আসলে লড়াইটা ছিল তার আর তিলোত্তমার অতীতে জমে থাকা অন্ধকারের মধ্যে। গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা অস্বস্তিকর জায়গায় ছেড়ে দিয়ে যায়। মানুষের মন, তার বিশ্বাস আর তার ভেতরে চেপে রাখা শক্তি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা অসাধারণ উদাহরণ এই গল্প। আর হয়তো এটাই গল্পের সবচেয়ে বড় সাফল্য। এটি একটি নিছক অপরাধের গল্প না হয়ে মানুষের মনস্তত্ত্বের এক গভীর এবং অন্ধকার তমহ হয়ে ওঠে। আমাদের প্রত্যেকের ভেতরেই হয়তো এমন একজন তিলোত্তমা, আর তাকে পাহারা দেওয়ার জন্য এক অদৃশ্য শিখা লুকিয়ে আছে। প্রশ্ন হলো, সেই শক্তিটা রক্ষক না ভক্ষক?